কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আমরা আজকে একটু অন্য জগতে যাব। আজকের জগৎটা মানে এমন জগতেই যাব, অর্থাৎ সচরাচর বাংলা টেলিভিশনের জগতে এই জাতীয় অনুষ্ঠান দেখতে পাওয়া যায় না, এটা আমি হলফ করেই বলতে পারি। অর্থাৎ বাংলা টেলিভিশন জগৎ এ সম্বন্ধে কতটা জ্ঞাত, কতটা জানে, আমার সন্দেহ আছে। কিন্তু আজকের ভাবনার প্রেক্ষাপট আমি বলেছি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মঞ্চে, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ক্ষেত্রে আজকের ভাবনা এমন একটি অনুষ্ঠান যা ব্যাপকভাবে সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে, এবং এখনো বহু মানুষ আমাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলেন, নানান বিষয়ে জানতে চান। আর আমরা আমাদের একটাই বৈশিষ্ট্য, আমরা চাই না যোগ্যতার সঙ্গে আপোষ করতে। তাতে মাঝে মধ্যে হয়তো বর্তমান প্রেক্ষাপটে হয়ে যেতে পারে, 2-4 দিন আপনারা দেখতে পারেন, কিন্তু সচরাচর আমরা চাই না, যোগ্যতার সঙ্গে কোনো আপোষ নয়। যাই হোক, আজ আমরা ঢুকবো, আমার বাদিকে আগে অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট শিক্ষাবিদ হরসিত সরকার। নমস্কার। আমি যে বিষয়টায় যাব, এ বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই জানেন না, আর যদি জানেন সে সংখ্যাটা খুব কম। কিন্তু আমি চাই, আমরা চাই যে বহু মানুষ এটা সম্পর্কে অবগত হন। কারণ সাবিত্রী ফুলে মহারাষ্ট্রের এক মহিলা, তার আজকে 195তম জন্মদিন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সাবিত্রী ফুলে কে বা কেন এই সমস্ত কথা আসছে। তাতে বলা যায় এশিয়া মহাদেশের প্রথম শিক্ষিত মহিলা হলেন এই সাবিত্রী ফুলে, এবং নারী শিক্ষা বলুন, সমাজ শিক্ষা বলুন, এবং এমনও বিষয় রয়েছে 1854 সালে তার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে। আপনারা ভাবতে পারেন। সুতরাং যে মহিলা নারী শিক্ষা, প্রগতিশীল চিন্তা ভাবনা, সমাজ সংস্কারক, সমাজকে এগিয়ে দেওয়া, একটা মানে বিভিন্ন দিকে যে দিক প্রদর্শন করেছিলেন, তার সম্বন্ধে না জানাটাই বোধহয় আমাদের পক্ষে সঠিক নয়। যাক, আজকে আমরা প্রথমে আজকের এই দিনে আমাদের অতিথি যিনি হরসিত বাবুর কাছে আমরা যাব, এবং তিনি তো মারাঠি ছিলেন জাতিতে। তো আজকের সমাজে আমরা যেরকম এই জাত পাত, হ্যাঁ, এই সমস্ত শুনি, তো তার মধ্যে কি আবার এই সমস্ত চিন্তা ভাবনা কি ছিল নাকি? হ্যাঁ, প্রকৃতপক্ষে তখনই ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার এই যে দেশগুলো সমস্তটাই ছিল ব্রাহ্মণ্য অনুশাসনের নিয়ন্ত্রিত, এবং ব্রিটিশ শাসন থাকলেও তাদের প্রক্রিয়া ছিল ব্রাহ্মণ অনুশাসনে বৈদিক প্রথা অনুযায়ী সমাজ শাসন, শোষণ বা পর্যালোচনা করা। সেই হিসেবে তারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণ বা অতি শূদ্র, এই বর্ণ বৈষম্যে ছিলেন, বিভক্ত ছিলেন। তা এই যে ফুলে পরিবার তখন ছিল মালি, অর্থাৎ শূদ্র পরিবারভুক্ত। ফলে তাদের প্রতি শিক্ষার যে বঞ্চনা বা শিক্ষাহীনতা, এগুলো ধর্মীয় যে শাস্ত্র মনুসংহিতা কেড়ে নিয়েছিল। সেই ফলে তার বাধ্য হয়ে শিক্ষার আন্দোলনের দিকেই প্রথম অগ্রণী ভূমিকা নিতে হয়েছিল। আচ্ছা, তো শিক্ষার আন্দোলনে যেমন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাহলে সেই সময় বোঝাই যাচ্ছে তখন শিক্ষা তো দূরস্থান, এমনকি পুরুষেরাও বোধহয় লেখাপড়ায় অত দূর অগ্রণী ছিলেন না। তো ওই সময় একজন মহিলা কিভাবে এত পড়াশোনা করলেন? আসলে ওনার জন্ম 1831 সালের 3 জানুয়ারি। ওনার যখন বিয়ে হয় 9 বছর বয়সে, তৎকালীন সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী মেয়েদের 7 বছরের মধ্যে বিয়ে এবং পুরুষ ছেলেদের 10 বছরের মধ্যে বিয়ে হওয়ার প্রথা।
এই প্রথা অতিক্রম করে যায়, তখনও সাবিত্রীবাইয়ের যখন 7 জায়গায় 9 বছর বয়স হয়ে যায়, তখন তাকে তৎকালীন সমাজের কোনো ছেলেরাই বিয়ে করতে রাজি ছিল না, বা পারিবারিক কাঠামো, গার্জিয়ানরাও সেই জায়গাটাকে তুলে নিয়ে আসছিল না। এদিকে জ্যোতিরাও ফুলের বয়সও 10 থেকে অতিক্রম করে 13 বছর হয়। জ্যোতিরাও ফুলের যে দিদি ছিলেন সাবিত্রী, শকুনাবাই, সেই শকুনাবাইয়ের সান্নিধ্যে দুই পরিবারের মধ্যে মিলন ঘটে। সেভাবেই তাদের সাবিত্রীর যখন 9 বছর বয়স আর জ্যোতিরাওয়ের 13 বছর বয়স, এমত অবস্থায় বিয়ে হয়। কিন্তু তৎকালীন সময়ে জ্যোতিরাও ফুলে একটু হলেও সমাজ থেকে ব্যতিক্রমী ধরনের ছিলেন, ফলে তিনি ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে শিক্ষা নেয়ার জন্য স্কুলে যেতে পারতেন। তা উনি যে শিক্ষাটুকু নিয়েছিলেন, তখন ব্রাহ্মণ অত্যাচারে সাবিত্রীবাইকে নিয়ে যখন বিয়ে হওয়ার পরে দুজনে মাঠে কাজ করেন, ফুলের যেহেতু মালি, তাই ফুলের বাগানে কাজ করেন। এই ফুলের বাগানে কাজ করতে গিয়ে উনি লেখাপড়া শেখাতেন, যখন বিশ্রাম করতেন সেই সময় বসে। এখান থেকে ওনার লেখাপড়ার সূত্রপাত। কিন্তু এই কথাটা বেশি দিন চাপা থাকেনি। ব্রাহ্মণরা যখন জানতে পারলো, তখন তাকে সমাজ বন্ধ দিল। জ্যোতিরাওয়ের পিতা সেই সমাজ বন্ধের অত্যাচারে কি করবে, কিংকর্তব্য বিমূঢ়, সমাজের বাধা অতিক্রম করা তার পক্ষে সম্ভব ছিল না। তখন জ্যোতিরাওকে বাড়ি থেকে ত্যায্যপুত্র করলো। সমাজে তার বাবা নিরিবিলি থাকলেও জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী ফুলে এই দুজন তখন অসহায় হয়ে পড়ে। এখান থেকে তাদের শিক্ষা নেওয়ার জেদ তৈরি হলো, যে কেন আমাদের শিক্ষা নিতে পারবো না, আর শিক্ষা নিতে গিয়ে আমাকে পিতৃহারা হতে হলো বা বাড়ির থেকে আমাকে চলে যেতে হলো। এই থেকে জেদ তৈরি হওয়ায় জ্যোতিরাও ফুলে যেই পর্যন্ত পড়াশোনা করেছিলেন সেইটুকু তখন ওনাকে বাড়িতে বসে শিখিয়েছিলেন। এদিকে ওনার যে দিদি শকুনাবাই, উনি ছিলেন ব্রিটিশ সরকারের কোন এক ব্রিটিশের কাছে তখন গৃহ পরিচারের কাজ করতেন। উনি ইংরেজি পড়তে পারতেন না, তবে ইংরেজি তাদের কাছে শুনে শুনে বলতে পারতেন। ইংরেজি বলার থেকে তার মধ্যে শিক্ষার একটা প্রেরণা জন্মায়। এদিকে ছিল আবার ওনাদেরই আর এক পরিচিত, তাদের এই যে যৌথভাবে কাজটা করতে গিয়ে তারা শিক্ষার প্রতি অনুরাগী হয়ে জ্যোতিরাও ফুলেই প্রথম নারীদের প্রতি শিক্ষার বীজ রোপণ করেন। যখন এই বীজ রোপণ করলেন, তখন সাবিত্রীবাই ফুলে, শকুনাবাই, তারা সবাই মিলে চেষ্টা করলেন। এদিকে ওসমান শেখের মেয়ে, সেও এদের সাথে যোগ দিলেন। যখন তারা যোগ দিলেন নারী শিক্ষায়, তখন 3 জন মোটামুটি শিক্ষিত জ্যোতিরাও ফুলের কাছ থেকে শিক্ষাটা নিলেন। আর তৎকালীন সময়ে তো আসলে আমাদের মতো এখন ক্লাসিক্যাল যে MA BA পাস এরকম বিষয় নয়, বর্ণ পরিচয় থেকে শুরু করে তাদের চেতনা বিকাশের শিক্ষাটাই ছিল প্রধান। তাহলে এই যে চেতনা বিকাশের শিক্ষা, যেটা স্বামীজি বলতেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তা মানুষের মধ্যেই তো সেই চেতনা রয়েছে অবশ্যই, কিন্তু সেইটাকে তো একজন শিক্ষক বা শিক্ষিকা সেটাকে প্রজ্বলিত করবেন অবশ্যই, এবং তিনি সেই পথ দেখাবেন। আর এটা তো দেখাই গেছে নারী আন্দোলনে যারা বড় বড় ভূমিকা নিয়েছে পৃথিবীর বুকে, তাদেরকে সমস্ত সময়ই নানা রকম বাধা বিঘ্নের মুখে পড়তে হয়েছে। আসলে আমাদের সমাজের যে জায়গাটা, আমাদের সমাজ সেই মনুবাদের শিক্ষা বা সেই যে সমস্ত একটা গোড়া ধারণা যে আঁকড়ে থাকা, সেই জায়গাটা অবশ্যই আমরা বলবো না যে কোনো মহিলা বিশৃঙ্খল আচরণ করুক, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারী হয়ে উঠুক, যেটা এখনকার দিনে দেখা যায় অনেকটা। তারা তো চেষ্টা করেছিলেন, তো সেই চেষ্টা কতদূর ফলপ্রসূ হয়েছিল? দেখুন, তাদের শিক্ষা, আজকে যে আমরা নারী প্রগতি দেখি বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন পাইলট পর্যন্ত দেখি, বা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেখি, তার প্রথম গোড়াপত্তনই করে দিয়েছিলেন সাবিত্রীবাই ফুলে। তিনি মাত্র 6 বছর তার স্বামীর সাথে পড়াশোনা করে তিনি 1847 প্রথম বিদ্যালয় স্থাপন করলেন, নারী বিদ্যালয়। সেই যে নারী বিদ্যালয় স্থাপন করলেন, সেখানেও সমস্যা হলো স্কুল তৈরি করাটা যতটা সহজ ছিল, ওই বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে আসা তার থেকে অনেক বেশি কঠিন ছিল। তাই তিনি বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেকের সন্তান, মেয়ে সন্তানকে নিয়ে আসতেন ওখানে। কিন্তু নিয়ে এলেই তো আর সমস্যার সমাধান হয় না, তিনি পড়াচ্ছেন। এতে বিপত্তি হলো ব্রাহ্মণ্য সমাজের, যে তারা দেখলো নারীরা যদি শিক্ষিত হয়, নারীদের যদি প্রগতি হয়, তাহলে ব্রাহ্মণ্য সমাজ ভেঙে যাবে। এই কুপ্রথার জন্য সাবিত্রীবাইয়ের উপর অত্যাচার শুরু করলো।
তখন গোবর গুলে, কাদা গুলে বা নোংরা ছুঁড়ে মারতো যখন সেই স্কুলের পথে ছাত্রীদের নিয়ে যেতেন। শুধু তাই নয়, ঢিল ছুঁড়তো। অনেকদিন কপাল কেটে গিয়েছে, সেই কপালে তিনি যাওয়ার সময় টার্গেট নিয়েছিলেন, সাইডে যে ব্যাগ ছিল সেই ব্যাগে করে তিনি আরো 2টো অতিরিক্ত শাড়ি নিতেন। ওই শাড়ি নোংরা হয়ে যাওয়ার পরে ওই শাড়িটা স্কুলে গিয়ে ধুয়ে দিতেন, আর ওই পুরনো নতুন আর একটা শাড়ি পরে নিতেন। এভাবে নারীদের শিক্ষার জন্য আগ্রহ দিয়ে তিনি তিনটে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেই 3টে বালিকা বিদ্যালয় পর করে তিনি এই আজকের যে অগ্রগতি বা নারীদের যে প্রথম সোপান করে দিয়েছিলেন। আমরা এখনো এশিয়া মহাদেশের মধ্যে সাবিত্রীবাইয়ের আগে কোনো মহিলাকে পাইনি যারা শিক্ষা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমরা যদি দেখি, তারপরে বেগম রোকেয়া, তার জন্ম 1880 সাল। তাহলে 1880 সালে তিনি জন্মেছেন। তিনি তারপরে তার স্বামীর কাছ থেকে, তিনিও শিখেছেন স্বামীর কাছ থেকে শিক্ষা নিয়ে। শাখাওয়াত স্যারের কাছে, তার স্বামী ছিলেন ব্যারিস্টার, তার কাছ থেকে শিখে তিনিও সমাজ কল্যাণে বা নারী শিক্ষার অগ্রগতি ভূমিকা নিয়েছেন। কিন্তু ওই 1831 সালে জন্ম নেওয়া কোনো নারীর পক্ষে তৎকালীন সময়ে শিক্ষা অগ্রগতি বা নিজে শেখা অথবা সমাজকে নারী মুক্তির জন্য বিদ্যা জ্ঞান দেওয়া, এ খুব কঠিন ব্যাপার ছিল। সেই কঠিনের অবস্থা ভেদ করে তিনি মানসিক শক্তি নিয়ে বাড়িহারা হয়েও আজকে আমাদের এই সমাজের অগ্রগতি দিয়েছেন। কিন্তু সেই নারী শিক্ষার যে অগ্রগতি, আমি তাকে নাম দিয়েছি বিদ্যাদাত্রী মাতা সাবিত্রী ফুলে, সেই বিদ্যাদাত্রী মাতা সাবিত্রী ফুলেকে চর্চা না করে যেটা বলছেন যে নারীরা অনেকটা বিপথগামী বা সঠিক দর্শনে নেই, এটা শিক্ষা নামের একটি বোঝা চেপেছে। তারা শিক্ষাটাকে আক্ষরিক অর্থে নিয়ে একটি চাকরিকে বা পরিবারের প্রতি অত্যাচারের জায়গায় পৌঁছে গেছে। এটি সমাজের অবক্ষয়, কিন্তু শিক্ষার বিষয় নয়। মানে প্রকৃত যে শিক্ষা সেটা কখনো মানুষকে বিপথে চালিত করে না, অবশ্যই নারী হোক বা পুরুষই হোক, সেটা জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করা। আসলে আমাদের পড়া অপরা বিদ্যা তো দুরকম রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে যে আমরা তো পথে ঘাটে দেখতেই পাই যে তথাকথিত ডিগ্রিধারী শিক্ষক শিক্ষিকার থেকে বা মানুষের থেকে বহু মানুষকে দেখা যায় যারা সমাজে হয়তো ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেনি, তাদের থেকেও আমাদের অনেক কিছু শিখতে হয়। এটা তো স্বীকার করা যাবে না, একেবারেই। সেই বিষয়ে আমি 2টো জায়গা, আসলে আমরা যেটা লেখাপড়া শিখেছি, তাই বলছে লেখাপড়া, আমরা যা বইয়ে লেখা আছে সিলেবাস কেন্দ্রিক, এটা নিয়ন্ত্রিত একটি শিক্ষা। নিয়ন্ত্রিত কেন? আমরা যদি ক্লাস 1-এও পড়ি, পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এই 2টো লাইন যদি আমরা পরীক্ষার খাতায় লিখি, 1-এ আমাদের টিচার 2 নম্বর দিয়েছে। আবার আমরা MA ক্লাসেও যখন গিয়ে পড়াশোনা করেছি বা লিখেছি, আমরা বইয়ে যা সিলেবাসে যা লেখা আছে সেই কটা লাইন স্মৃতিতে ধরে আমরা লিখেছি, তাতেও আমরা পুরো নম্বর পেয়েছি। এই নম্বর পাওয়াটা একটি প্রথাগত নিয়ন্ত্রিত সিলেবাস, সেটা 1 বছরের নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সিলেবাস নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়ন্ত্রণের সাথে আবদ্ধ। তাই এটাকে বলছে লিটল লার্নিং, অল্প বিদ্যা। কিন্তু আমরা যদি দেখি যে আরেকটা স্বাধীন স্বতন্ত্র শিক্ষার ধারা, এই স্বাধীন স্বতন্ত্র শিক্ষার ধারায় যখন আমরা যাই, তখন সেটা দেখি তার ব্যাপকতা, তারা নিয়ন্ত্রণে নয়। যেমন আমাদের যদি দেখি যে সেই সময় সাবিত্রীবাই ছিলেন নিয়ন্ত্রিত শিক্ষার অধীন ছিলেন না, জ্যোতিরাও ফুলে নিয়ন্ত্রিত, ওনার স্বামী নিয়ন্ত্রিত শিক্ষায় ছিলেন না, রবীন্দ্রনাথ নিয়ন্ত্রিত শিক্ষায় ছিলেন না, কাজী নজরুল নিয়ন্ত্রিত শিক্ষায় ছিলেন না, আরজ আলী মাতুব্বর নিয়ন্ত্রিত শিক্ষায় ছিলেন না, রসরাজ কবি তারকচন্দ্র সরকার নিয়ন্ত্রিত শিক্ষায় ছিলেন না। এই যে অনিয়ন্ত্রিত স্বাধীন স্বতন্ত্র শিক্ষার দ্বারা তাদের ব্যাপকতা ছিল, এবং রামকৃষ্ণ, এরা স্বাধীন স্বতন্ত্র না থেকে, নিয়ন্ত্রিত না থেকে, মানে বাস্তবতা থেকে তারা শিক্ষা নিয়েছেন, এবং বর্ণ পরিচয়ের যেটুকু করেছেন সেটুকু তারা যেন সঠিকভাবে বাস্তবে প্রয়োগ করেছেন। তাই তাদের শিক্ষা ছিল অগাধ পাণ্ডিত্য, প্রকৃত শিক্ষা ছিল, যথার্থ শিক্ষা ছিল তাদের। আর তিনি মারাঠি বলে কখনো নিশ্চয়ই অন্য জাতিকে ঘৃণা করতেন না, সমস্ত মানুষকে। তার এখন যদি তার সমাজের আমরা কাজকে দেখি, তাহলে আমরা নির্ণয় করতে পারি যে তৎকালীন সময়ে কতগুলো বিষয় ছিল। বালিকা বিবাহ, তার স্বামী মারা যেত, বিধবা, 1830 সালে বিধবা বিবাহ, মানে সতীদাহ প্রথা রদ হয়, এবং তার পরবর্তীতে বিধবা বিবাহ চালু হয়। কিন্তু এই বিধবা বিবাহ চালু হওয়ার আগে, সতীদাহ প্রথা রদ হওয়ার মাঝে একটি পিরিয়ড, নারীদের অল্প বয়সে বিধবা হয়ে যাওয়া, তখন তাদের সন্তান হতো, এই সন্তান সমাজে থাকতো অপাঙ্ক্তেয়। কিন্তু উনি কি করলেন, এই সন্তানদের জন্য উনি প্রথম একটি গৃহ তৈরি করলেন, যেখানে মানে এদের সুরক্ষার জন্য
যে এই যে সন্তানগুলো কিভাবে অপাঙ্ক্তেয় না হয়, সমাজে তারা সঠিক মর্যাদা পাক, তাদের জন্য তিনি শেষ পর্যন্ত সারা জীবনে 52টি আশ্রয় কেন্দ্র করেছিলেন। এটি কিন্তু বিশ্বের ইতিহাসে একটি রেয়ার ব্যাপার। এই যে জায়গাগুলো, মানে তারা অপাঙ্ক্তেয় সন্তান না হোক, শুধু তাই নয়, সাবিত্রীবাই এবং জ্যোতিরাওয়ের সারা জীবনে তাদের নিজস্ব কোনো সন্তান ছিল না। ওই সন্তানদেরই একজনকে ওনারা দত্তক নিয়েছিলেন। সেই ক্ষেত্রে জ্যোতিরাও ফুলেকে তার বাবা বলেছিলেন তুমি আবার বিয়ে করো। তা বলছে আমি যদি আবার বিয়ে করি তাহলে সাবিত্রীরও আবার বিয়ে হোক। তারা এই যে আধুনিক বিজ্ঞানের যে ডিএনএ টেস্ট বা বিভিন্ন কিছু যে জিন তত্ত্ব নিয়ে তারা না বুঝলেও তিনি বুঝেছিলেন যে আমার যদি আবার বিয়ে হতে পারে তাহলে সাবিত্রীরও আবার বিয়ে হতে পারে। কার যে আমার যৌন বিষয়টা কার সমস্যা সেটা তিনি না বুঝলেও তারা কিন্তু আর বিয়ে করেননি বা কেউই হয়নি, তার উত্তর দিতে পারেননি। কিন্তু এই যে বিষয়টাকে তারা দত্তক নিয়েছিলেন, ওরই একজন সন্তান। দত্তক নিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন যশবন্ত। এই যে যশবন্তকে ডাক্তার বানিয়েছিলেন, সেই ডাক্তার হয়ে তিনি সমাজেরই কাজ করেছিলেন। বলছিলেন তোমাকে আমার সমস্ত সম্পত্তির অধিকারী করব যদি তুমি সমাজের কাজ করো, কন্ডিশন ভিত্তিক। এই যে ডাক্তার তৈরি করার পরে তিনিও বোধহয় তৎকালীন সময়ের মুষ্টিমেয় কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার ছিলেন। এই যে তাদের কর্ম এবং বাস্তবতা যেটা সমাজকে আলোড়িত করে এবং আজও আমাদের গায়ে তাদের মানে বিষয়গুলো পড়তে গেলে ধ্বনিত হয় বা ধমনী কেঁপে ওঠে, যে সেই সময় দাঁড়িয়ে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমার সমাজটাকে আজকে আমাদের এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন। শুধু নারী সমাজ নয়, সমস্ত সমাজকে পর্যায়ে তো পৌঁছে দিল আপনি বলছেন। আমি অবশ্যই সম্মান জানাই সাবিত্রী ফুলের মতো মহিলাদের, যারা এত বড় কাজ, এত ভালো কাজ করে গেছেন, সমাজের জন্য তারা ভেবেছেন। কিন্তু ব্রাহ্মণ্য যে ব্যাপারটা, পুরোহিত শাসিত যে সমাজ ব্যবস্থা, তার অবসান তো আজও হয়েছে বলে কি আপনার মনে হয়? না, সেটা এখনো সিস্টেমেটিক হয়েছে। এটাকে বরং রাজনৈতিক একটি প্রজেক্ট করেছে, রাজনৈতিক প্রজেক্ট করে তাদের আরো বেশি করে সামনে আনা হচ্ছে। এটা শিক্ষা, যে একটু আগে বললাম যে শিক্ষার যে সিস্টেম, এটার পরিকাঠামোটা আটকে দিয়েছে। মানুষ মানে তাদের জীবনবোধই তৈরি হয়নি, রাইট। তাদের শিক্ষার যে চেতনা, এই চেতনার বিকাশ ঘটেনি। সেই ক্ষেত্রে এই বাংলায় ঠাকুর গুরুচাঁদ বলেছেন আকারে মানুষ বটে পশু একদল। কেন লেখাপড়ার পরেও আকারে পশু বলছেন? বলছে যে পশু যেমন দুটো আহার গ্রহণ করলে তার সমস্ত কিছু হয়ে যায়, এরা এই যে বেশি ধরন সে বিভিন্ন রকমের শিক্ষা নিয়ে বড় বড় চাকরি করে, তারাও চাকরি কেন্দ্রিক হয়, অর্থাৎ নিজের উদরপূর্তি করার জন্য, নিজের রিল্যাক্সের জন্য চাকরিটা করে। লেখাপড়া শিখেছে জাস্ট ওইটুকুর জন্য। তারা যে এর বাইরে একটি সমাজের জগৎ, সে যদি সুন্দর থাকলো, তার পাশে যদি আর একটা মানুষ সুন্দর না হয়, পরিবেশটা সুন্দর হবে না। তাহলে শিক্ষাটা প্রকৃত হতে হলে নিজেকে তৈরি করার সাথে সাথে সমাজটাকেও পাল্টাতে হবে, তবেই সার্বিকভাবে দেশকে পাল্টাতে হবে। সেই কাজেই করেছিলেন ওই যারা স্বাধীন স্বতন্ত্র ধারায় লেখাপড়া শিখেছেন, যে সমস্ত মনীষীদের কথা আমি একটু আগে বললাম, তারা প্রত্যেকেই সেই কাজটি করেছেন যে আমি যেমন মানুষ হব, শিক্ষিত হব, আর একজন মানুষ হবে, সমাজের সবাই মানুষ হবে। তাই তারা লিখেছেন, লেখা থেকে তারা সমাজে বার্তা দিয়েছেন। এভাবে পথ প্রদর্শক তারা। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাও যদি বলি, শিক্ষা ব্যবস্থা সঠিক মানুষ গড়ার ব্যাপারটা হয়নি। অবশ্যই সেখানে খাও পড়ো, কোনো মতে ভরণ পোষণ করে খাও দাও ঘুমাও, ফুর্তি করো, একটা চাকরি করো, এই যে বিষয়টা, অর্থাৎ সমাজের কারো কথা ভাবতে হবে না, কিছু ভাবতে হবে না, এই চিন্তা এবং চেতনা মানুষকে যেমন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ্য ব্যাপারটা, এই যে পুরোহিত শাসিত যে ব্যাপারটা, এটা এখনো যায়নি। কারণ আপনি দেখুন, আপনি যদি উত্তরপ্রদেশের দিকে তাকান, আপনি দেখবেন এখানে এখনো অনেক সময় যে নিম্ন জাতের মানুষ, যারা দলিত বা এই সম্প্রদায়, তাদের অনেক সময় মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, বা তারা পুজোর থেকে বাদ যাচ্ছে, যেন ওরা মানুষ নয়, মানে ওনারা একাই মানুষ আর বাকিরা মানুষ নয়। একেবারে এই বিষয়টা আমাদের বাংলায়ও যদি দেখি একইভাবে প্রযোজ্য। রামমোহন রায়কে আমরা এই কয়দিন পরে এই বইমেলা শুরু হবে, আন্তর্জাতিক কলকাতা বইমেলা, দেখবো যে রামমোহন রায়কে নিয়ে কাজ করা হয়। রামমোহন রায়কে আমরা প্রজেক্ট করি, কিন্তু তার কথাগুলো মানি না। যদি বলি কেন মানি না, রামমোহন রায় পুতুল পূজার বিরোধী ছিলেন। তাহলে তাকে যদি মানতে হয় তাহলে পুতুল পূজাটা আমাদের বর্জন করা উচিত।
এই যে আজকে যে পুতুল পূজা নামে বিভিন্ন শোষণ করা হচ্ছে সমাজকে, সাধারণ মানুষকে, সেই জায়গাগুলোকে ভাবতে হবে। না যদি ভাবি তাহলে এই পুতুলতার মাধ্যমে আমাদের মানবিকতা নষ্ট করে দিচ্ছে। এই যে ব্রাহ্মণ্যবাদ যেটা বললেন, বা গুরুবাদী বা ইত্যাদি ইত্যাদি, এটাকে হরিচাঁদক করা হাতে শাসন করেছেন সেই সময় দাঁড়িয়ে, যে কোথায় ব্রাহ্মণ দেখো, কোথায় বৈষ্ণব, স্বার্থবশে অর্থলোভী যত ভণ্ড সব। আসলে এরা কিসের লোভে? অর্থের লোভে এই কাজগুলো করে সাধারণ মানুষকে শোষণ করে বেড়াচ্ছে। আবার এই যে যে জায়গাগুলো আমরা যদি সেইখান থেকে উত্তরণ ঘটাতে পারে, একমাত্র চেতনা, একমাত্র বিদ্যা, সেই বিদ্যার শিক্ষা অর্জন করার জন্যই আমাদের সমাজের পরিকাঠামো পাল্টানো দরকার। আসলে আমাদের বুনিয়াদী শিক্ষাটার যথেষ্ট স্ট্রং নয়। বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রটাই দেখা যাচ্ছে যে এখানে নড়বড়ে। ফলশ্রুতি আমরা কতগুলো কাগজে সার্টিফিকেট অর্জন করি, কিন্তু শিক্ষাটা অর্জন করতে পারিনি আজও। এটা আমার ওই জায়গা থেকে মনে হয়। এখানে আমার একটি ছোট্ট কবিতার কয়েকটি লাইন মনে পড়ছে, যে মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছে ডাক্তারি, জেঠুর ইচ্ছে উকিল হব, কাকার ইচ্ছে মাস্টারি, ইচ্ছেগুলোই কেমন যেন শুনেই আমি কেউ আমাকে বলল না কো খোকা মানুষ হ। সুতরাং প্রকৃত মনুষ্যত্বের অবমাননা। এখানে যারা জাতপাতে, ওই যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, যারে তুমি ফেলো নিচে সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিয়েছে। আরে আপনি কিসের উঁচু জাত? আপনার মানুষ তো সবাই সমান। আমাকে একজন প্রশ্ন করেছিলেন আজকে, আপনি কি হিন্দু? আলাম না, আমি মানবতাবাদী। আমি মানবতাবাদী। আমি দুটোই বাদ মানুষের মধ্যে দেখি, একটা মানবতাবাদ, একটা মৌলবাদ। তখন কোনো কারণে যখন সেই প্রশ্নটা আমার দিকে ছুড়লো যে আমি হিন্দু কিনা, সে কিছু জানার জন্য একটা প্রশ্ন করছিল, কেন আমাকে জানি না, তা উনি করছিলেন। আমি বললাম, দেখুন আমি চিনিও না তাকে, ফোন করে হঠাৎ এগুলো মানে কিছু একটা ওনার রাষ্ট্রবিজ্ঞানের কাজে লাগবে, উনি প্রশ্ন করছেন। তা আমি যে এখন যদি জন্মসূত্রে দেখা যায় আমার সেই নিয়ম মানলে আমি হিন্দু, কিন্তু এই যে আজকে যদি আমরা দেখি সাবিত্রী ফুলেদের মতো মহিলা, এনারা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, যে সুস্থ চিন্তা, ভালো চিন্তার প্রসার ঘটিয়েছেন, অথচ দেখুন আজকের ভারতবর্ষের রাজনীতিতে একটা লড়াই হচ্ছে খালি ধর্মে ধর্মে। এই যে ধর্মকেন্দ্রিক রাজনীতি, তাহলে কি হচ্ছে? মানুষের থাকা, খাওয়া, বাঁচা না বাঁচা, এই যে দুবেলা খাওয়া জুটছে না, কি লাভ হচ্ছে? এই ধর্মকেই তো ওই রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, ধর্মের মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তা আমরা কি মারামারি দেখবো? আমরা কি সাবিত্রী ফুলের এই চেষ্টাকে বিসর্জন হয়ে যাবে বলছেন একদিন? না, অবশ্যই নয়। এক্ষেত্রে আমাদের মানে চেতনাশীল মানুষ অবশ্যই এগিয়ে আসছেন। সেক্ষেত্রে গুরুচাঁদ একটি খুব সুন্দর সেন্টেন্স বলেছেন, নরাকারে ভূমণ্ডলে যত জন আছে। আপনি গুরুচাঁদ ঠাকুরের কথা অনেকবার বলছেন, রাজনীতির শেষ নেই, একদম সব দল ঢুকে পড়েছে, কেউ বাকি নেই। ঠিক, মানে এটা রাজনীতি আর দর্শন দুটো আলাদা জিনিস। এরা রাজনৈতিক পরবর্তী প্রজন্ম, এরা রাজনৈতিক গেম খেলছে ব্যক্তি স্বার্থের জন্য। কিন্তু দর্শনটা আমি বলছি, গুরুচাঁদের হরিচাঁদের যে দর্শন, মতুয়া যে দর্শন, সেটা সাম্য। সেখানে বলছে নরাকারী ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। তা আমার কাছে সবাই সমান, সেখানে কোনো মানুষের উঁচু নিচু ভেদ নাই, চেতনার উপর সবাই প্রতিষ্ঠিত হবে। এই যে দর্শন, সেটাকে ওরা ভেঙে দিয়ে আজকে যারা করছে গেম খেলছে রাজনৈতিক, এটা ব্যক্তি স্বার্থ, এটা সামগ্রিক নয় বা জাতির জন্য নয়। এই যে জাতির জন্য নয় যেটা, সেটা নিয়ে আমাদের আলোচনা পর্যালোচনা হতেই পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু দর্শনটা আমাদের আলাদা বিষয়। এই জন্য দর্শনটাকে আমি চেষ্টা করেছি বলার। তাহলে কেন ওই সমসাময়িক কালে সাবিত্রী ফুলে এবং জ্যোতিরাও ফুলে, এদিকে হরিচাঁদ গুরুচাঁদ যে আন্দোলনটি করেছিলেন, এর আগেও আমি একটা হয়তো এপিসোডে বলে গেছিলাম রামস্বামী পেরিয়ারের কথা। তাহলে তারা যে সমসাময়িক কালে যে আন্দোলনগুলো করেছিলেন অত্যন্ত সমসাময়িক, এবং যা আজকের ক্ষেত্রেও অত্যন্ত ফলপ্রসূ, এবং সেই পথেই দেশকে পরিচালনা করতে হবে রাষ্ট্রনায়কদের। তো রাষ্ট্রনায়করা যে সেই পথে পরিচালিত করবে, রাষ্ট্রনায়করা যারা, অর্থাৎ তারাও তো যখনই ক্ষমতায় যাচ্ছেন, ক্ষমতার মোহে, যেমন আমরা জানি মুকুট পরা শক্ত, ত্যাগ করা আরো কঠিন, ক্ষমতার মোহে তখন অনেক অন্যায়কে তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছেন।
এবং এই জায়গাটা দিয়ে আপনি কি করে ভাবছেন যে এতে প্রকৃত শিক্ষার প্রসার হবে, দেশের প্রতিটি মানুষ দুবেলা খেতে পারবে, বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে, এক শ্রেণীর হাতে কারি কারি টাকা থাকবে, আরেক শ্রেণীর হাতে কিছু থাকবে না, এর অবসান কোথায়? শুনুন, এটা পাহাড় ডিঙাতে গেলে, অতিক্রম করতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়, সিঁড়ি ভাঙতে গেলে পরিশ্রম করতে হয়। সব সময়ই অবসানের মানে এইগুলোর অবসান ঘটেছে এবং ঘটবে। বিপর্যয়ের পরে একটি সঠিক পথ আসবে। আমরা সাবিত্রী ফুলের যে 1854 সালে যে ফুলে কাব্য বেরিয়েছিল তার থেকে একটা কবিতা বলবো, কারণ সময় আমাদের সঙ্গে। বলুন। তো ওনার একটা কবিতা দিয়ে আমরা চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই। এই সময় একটা কবিতা লিখেছেন, হ্যাঁ, অনেক কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা। ওনার এরকম কাব্য আছে, তার থেকে একটি প্রথম প্রকাশিত কাব্য 1854 সালে, তার একটা কবিতাই আমরা পাঠ করব। হ্যাঁ, যাও শিক্ষা নাও, স্বনির্ভর হও, কাজ করো, পরিশ্রমী হও, সঞ্চয় করো জ্ঞান, ধনে মানে বড় হও, জ্ঞান ছাড়া সব বৃথা, জ্ঞানহীন পশু নয় কি তা, থেকো না অলস, যাও শিক্ষা নাও, শোষণ কুসংস্কার দুঃখের করো অবসান, শিক্ষা নাও, গাও জাতির শেকল ভাঙার গান, দ্রুত লয়ে সামনের দিকে এগিয়ে চলো, যত আছে ব্রাহ্মণ্য শাস্ত্র ছুঁড়ে ফেলো, থেকো না অলস, যাও শিক্ষা নাও। এই যে ওনার কটা লাইনের কবিতা, মনে হয় আপনি যে প্রশ্ন করেছেন তার বার্তাটা পুরোপুরি এর মধ্যে দেওয়া আছে। অবশ্যই। আর তবে একটা কথা, আপনার ওই জায়গাটা আমি যেটা বলছিলেন, আমার বলা উচিত না, আমি অনুষ্ঠানের পরিচালক হিসেবে দু একটা কথা বলি, সেই হিসেবে বলছি যে পৌত্তলিকতাবাদ সেটারও একদিকে প্রয়োজন আছে, কারণ মানুষ অন্তত সেখানে মাথাটা নোয়ায়, নিজেকে ভালো করার চেষ্টা করে। এবং এই একটা যেমন, আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা রামকৃষ্ণদেব যখন বলেন যত মত তত পথ, অর্থাৎ পৃথিবীর যে কোনো মানুষ যেভাবেই যাও, যেখান দিয়েই যাও, যে পথ দিয়ে ইচ্ছে যাও, কিন্তু আসল লক্ষ্যে পৌঁছাও। এই এত বড় কথা তো আমরা তার মুখে শুনেছি, কাজেই। এবং উনি কিন্তু কখনো ধর্ম বলে হিন্দু মুসলিম এইসব কোনোদিন মানেননি, এবং এটা একটা আমাদের কাছে উদাহরণ। কিন্তু রামকৃষ্ণদেব কোনোদিন মুসলিম বলে কাউকে অশ্রদ্ধা করেননি, কিন্তু এখনকার যারা ধর্মের ধ্বজাধারী তারা যেন মনে হয় সে ওই যে বাঁশের চেয়ে কঞ্চি দল, তাদের কথাবার্তাতে। এবং অনেকেই দেখা যায় আমি হিন্দু, আমি হিন্দু, হিন্দুত্বের, আরে আবার কি কথা, বাকিরা মানুষ না। যাই হোক, সাবিত্রী সম্পর্কে আমি একটু জায়গা একটু বলবো যে উনি লাস্ট জীবনটা ওনার যায় প্লেগে যখন আক্রান্ত হয়, সেই প্লেগের একটি অচ্ছুত পরিবারের সন্তানকে কেউ তাকে দেখেনি, উনি সেই সন্তানটিকে নিজের কাঁধে করে নিয়ে যান হাসপাতালে। সেই হাসপাতালে নিয়ে গিয়ে নিজেও প্লেগে আক্রান্ত হন। সেই প্লেগে আক্রান্ত হয়ে পরবর্তী তার সমাজের যে উনি অফুরন্ত শ্রম দিয়েছেন, কাজ করেছেন, সে বলে 2-1 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হবে না, তার সেই কাজের ফলে নিজেও প্লেগে আক্রান্ত হন। সেই প্লেগে আক্রান্ত হয়ে 1897 সালের 10ই মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে আমাদের একটি তখনও এই যে অগ্রগতি, সেটার একটা জবনিকা টানে। আর আমরা যদি আধ্যাত্মিকতার ইহজাগতিক দেখাটা দেখি, যা এরা বলছেন আমাদের পারমার্থিক জগৎ মৃত্যুর পরে যে জায়গাটা আমরা দেখব, সেটা না হয় পরে ভাবা যাবে, কিন্তু যদি আমি ইহজাগতিক অবস্থানে মানুষ তৈরি না হতে পারি, স্বাচ্ছন্দ্য না নিতে পারি, এই যে জায়গায় যদি আমরা স্বর্গ তৈরি না করতে পারি, মরার পরে কতটা আমরা স্বর্গে পাবো কি পাবো না, সেটা তো পরের চিন্তা। অবশ্যই সেটা আমাদের ইহজাগতে আমার কোনো মতভেদ নেই, প্রত্যেকে যার যার মতবাদ প্রকাশ করতেই পারে, আপনার জায়গায় আপনি ঠিক আছেন। তা যাই হোক, আমরা অন্তত সেই বললাম, বাংলা টেলিভিশনের জগতে একটা নতুন ধরনের অনুষ্ঠান। আপনারা বুঝতেই পারছেন যারা দীর্ঘ 7 বছর ধরে প্রতিদিন সকালে আজকের ভাবনা দেখেন, নতুন করে বোঝানোর দরকার নেই। আজকে আমরা হরষিত সরকারকে অসংখ্য ধন্যবাদ, ওনাকে আবার একদিন আমাদের স্টুডিওতে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে হরষিত বাবুকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।